আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মাফিয়ায় ছিন্নভিন্ন আর্থিক খাত, অনিয়ম দুর্নীতি। মাফিয়া চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে দেশের আর্থিক খাত। 2 যুগেরও বেশি সময় ধরে ব্যাংক বিমা, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার সর্বত্র দেদারে চলছে লুটপাট। দফায় দফায় লুটে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ। প্রতিটি ক্ষেত্রে লুটপাটকারীদের চেহারা উন্মেচিত হলেও বলতে গেলে কোনো ব্যবস্থাই নেয়নি সরকার, কারণ তাদের প্রত্যেকজনই ছিলেন ক্ষমতাবান আওয়ামী লীগ সরকারের শক্তিশালী অংশীদার। এরপর জানিয়ে দিব, ভুয়া অভিযোগে বিএনপির নেতাদের ঘায়েলের চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দুর্নীতি নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন তারেক রহমান। জানিয়ে দিব, প্রথম দফায় দুদকের জালে 41 এমপি মন্ত্রী, অনুসন্ধান করবে বিশেষ তদন্ত দল। এদিকে 988 ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ। 988 উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জানিয়ে দিব, ঢাবি রেজিস্ট্রার পদে আলোচনায় অর্ধডজন কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানে পাল্টে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির চিত্র। পদত্যাগের হিড়িক পড়েছে এই বিশ্ববিদ্যালয়। পদত্যাগ করেছে উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। এবং সর্বশেষ জানিয়ে দিব, এইচএসসি পরীক্ষায় অটোপাস ভাবছে মন্ত্রণালয়। মানসিকভাবে অপ্রস্তুত শিক্ষার্থীরা। কোটা সংস্কার এবং সরকার পতনের একদফা আন্দোলনের কারণে এইচএসসি সহ বেশ কিছু পরীক্ষার স্থগিত করা হয়েছে। সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত আরও সময়সূচি প্রকাশ করা হয়, কিন্তু তাতেও বাদে বিপত্তি, কারণ অধিকাংশ পরীক্ষার্থীর দাবি আন্দোলন অনেক সহপাঠী নিহত হয়, পরীক্ষা নিতে তারা মানসিকভাবে অপ্রস্তুত। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটোপাসের দাবি তাদেরও, যদিও শিক্ষা মন্ত্রণালয় বলছে পরীক্ষা এবং শিক্ষা বোর্ডগুলোর মতামত শুনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মাফিয়ায় ছিন্ন বিচ্ছিন্ন আর্থিক খাত। মাফিয়া চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত হয়ে পড়েছে দেশের আর্থিক খাত। 2 যুগেরও বেশি সময় ধরে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার সর্বত্র দেদার চলেছে লুটপাট। দফায় দফায় লুটে নেওয়া হয়েছে সাধারণ মানুষের কষ্ট অর্জিত অর্থ। প্রতিটি ক্ষেত্রে লুটপাটকারীদের চেহারা উন্মোচিত হলেও বলতে গেলে কোনো ব্যবস্থা নেয়নি সরকার, কারণ তাদের অনেকেই ছিল ক্ষমতা কাঠামোর শক্তিশালী অংশীদার। বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে দীর্ঘকাল ধরেই দেশের ব্যাংকিং খাতের অবস্থা নাজুক হয়ে পড়েছিল। এই খাতে সমস্যামুক্ত করতে ঋণ আদায় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি ছিল। তা না করে বিগত সরকার লুটপাটের বহুমুখী সুযোগ তৈরি করে। পুরনো ব্যাংকগুলো দুর্বলতা দূর না করে নতুন নতুন ব্যাংকের লাইসেন্স দেয়া হয়। এক্ষেত্রে মূল যোগ্যতা ছিল দলীয় লোক হওয়া। মূলত অবৈধ উপায়ে আয় করা বিপুল পরিমাণ টাকা বিনিয়োগের ক্ষেত্রে তৈরির জন্য অনেকে ব্যাংকের লাইসেন্স নিয়েছে। সরকারও এসব অর্থের উৎস জানতে চায়নি। কালো টাকায় ব্যাংকের মালিক হয়ে পুরো ব্যাংকই গ্যাস করে ফেলে কেউ কেউ। অর্থনীতিবিদদের মধ্যে জাতীয় অর্থনীতির হৃৎপিণ্ড বা হাট হলো আর্থিক খাত। হৃৎপিণ্ড যেমন রক্ত পরিশোধন করে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সরবরাহের মাধ্যমে মানবদেহকে সচল রাখে, তেমনি আর্থিক খাত বিভিন্ন খাতে প্রয়োজনীয় অর্থ যোগান দিয়ে অর্থনীতিকে সচল রাখে। হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনায় স্বাভাবিক থাকলে যেমন শরীর ভালো থাকে, তেমনি ব্যাংক খাত ভালো থাকলে অর্থনীতিও ভালো থাকে। কিন্তু 1.5 দশকে সীমাহীন লুটপাট দেশের আর্থিক খাত ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম কালবেলাকে বলেন, বিগত সরকারের আমলে আর্থিক খাতে লুটপাটের দৃষ্টিভঙ্গি আগাগোড়াই ছিল। এস আলমের 6টি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। সালমান এফ রহমানের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা ঋণের নামে তুলে নেওয়া
হয়েছে যেগুলো এখন খেলাপি হয়ে গেছে। এইরকম আরো অনেক নজির আছে, যেমন লুটপাটের ঘটনা ঘটেছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত কঠোরভাবে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ভুয়া অভিযোগে বিএনপি নেতাদের ঘায়েলের চেষ্টা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর চাঁদাবাজি, দখলদারিত্ব ও নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নেয় বিএনপি। কিন্তু খোদ বিএনপিতেই শুরু হয়েছে ব্লেম গেম, যেন প্রতিপক্ষকে ঘায়েলের প্রতিযোগিতা। দলের একটি পক্ষ ভুয়া ও অন্যের নামে চিঠি লিখে তার প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা করেছে বলে অভিযোগ মিলেছে। কেউ অন্যের নাম ব্যবহার করে লিখিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে অভিযোগ দিচ্ছেন, কেউ কেন্দ্রীয় নেতাদের কাছে মোবাইল ফোনে অভিযোগ দিচ্ছেন। সংশ্লিষ্টরা জানায়, গণঅভ্যুত্থানের পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ব্যাংক ও জমি দখল, দোকান ও মার্কেট, চাঁদাবাজি, প্রতিপক্ষের উপর হামলা সহ নানা ধরনের অভিযোগ উঠেছে। এক্ষেত্রে দলের একটি গ্রুপ আরেকটি গ্রুপকে ঠেকাতে বিভিন্ন অভিযোগে দাঁড় করাচ্ছে। আর্থিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দলের সিনিয়র নেতারা নিশ্চিত এবং বিভ্রান্ত। বিশেষ করে ব্যাংক দখল করতে যাওয়ার বিষয়টিতে দলটির শীর্ষ নেতারা ক্ষুব্ধ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত এবং বর্তমান সভাপতি এরশাদুল উল্লাহর বাড়িতে হামলা ও ভাঙচুর শেষে আগুন দেয় দুর্বৃত্তরা। ঝিনাইদহ শহরের কলাবাগান জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলে কোটি টাকার ক্ষতি হয়। নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর আনারুল হক জানান, তার জেলা বারহাট্টা উপজেলায় কয়েকটি দোকানে ভাঙচুর করা হয়েছে। আরও বেশ কয়েকটি জেলা উপজেলায় এমন ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রথম দফায় দুদকের জালে 41 এমপি মন্ত্রী। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই একে একে তার দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতি আর অনিয়মের তথ্য সামনে আসতে শুরু করেছে। ক্ষমতার পট্ট পরিবর্তন পরই সরব হয়ে উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ নেতা, বিভিন্ন এমপি মন্ত্রী ও প্রভাবশালীদের দুর্নীতি তদন্ত শুরু করেছে সংস্থাটি। যদিও এসব অভিযোগ দীর্ঘদিন ধরে দুদককে লাল ফিতায় বন্দী ছিল। অভিযোগ করেছে সরকারের বিভিন্ন মহলের তদবির আর চাপের কারণে দুর্নীতি বিরোধী সংস্থাটি স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তবে সরকার পতনের পর এসব অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে দুদক। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার আওয়ামী লীগ সরকারের 41 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। দুদকের এই সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত রোববার দুদক চেয়ারম্যানের কাছে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি হওয়া 41 জন এমপি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তালিকা এবং সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। গতকাল দুদকের যাচাই বাছাই কমিটিতে 41 এমপি মন্ত্রীর সম্পদের তথ্য অনুসন্ধানের বিষয়টি অনুমোদন রয়েছে। দুদকের তালিকায় সাবেক যেসব মন্ত্রীর নাম রয়েছে তারা হলেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মনীষী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, তথ্য প্রযুক্তি মন্ত্রী জোনায়েদ আহমেদ। 988 ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ। 988 উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, এত দ্বারা উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 1024-এর ধারা 10 প্রয়োগ করে নিম্নবর্ণিত সকল ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদের শর্ত পদ থেকে অপসারণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
ঢাবির রেজিস্ট্রার পদে আলোচনায় অর্ধ ডজন কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানে পাল্টে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। পদত্যাগের হিড়িক পড়েছে এই বিশ্ববিদ্যালয়ে। পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, 2 অনুষদের ডিন, প্রক্টর, 13 সহকারী প্রক্টর এবং 7 হলের প্রভোস্ট। আগাম অবসরে যাওয়ার আবেদন করেছেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার। বিশ্ববিদ্যালয় সিনেট, সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় এ ব্যক্তি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া প্রশাসনিক এবং একাডেমিক যে কোনো নথি রেজিস্ট্রারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যায়। প্রবীণ কুমার সরকার আগাম অবসরে যাওয়ার কারণে প্রশাসনের নানা কাজে স্থবিরতা দেখা দিয়েছে। ইতিমধ্যে এ পদে শূন্য পদ পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অর্ধ ডজন কর্মকর্তা। তবে আইন মেনে ভারপ্রাপ্ত হিসেবে তাদের মধ্যে একজনকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিতে চাইলে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। এর আগেও এই প্রক্রিয়ায় নিয়োগ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ঢাবির এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় মূলত জ্যেষ্ঠতার ভিত্তিতে। এ বিষয়ে নিয়োগ প্রদানের ক্ষেত্রে সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন রয়েছে, যা 2023 সালে পাশ হয়। এই নীতিমালা মন্ত্রণালয় বা বিভাগ এবং এর অধীন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের শূন্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে প্রযোজ্য হবে।